নাটোরে একটি বাদে বাকি ৩টি আসনেই রয়েছে বিএনপির ভোট ব্যাংক। এবারের নির্বাচনে অবশ্য জেলার সবগুলো আসনেই জয় চায় বিএনপি, তবে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে কিছুটা দুশ্চিন্তায়ও তারা। সেই সুযোগ কাজে লাগাতে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। ফ্যাসিস্ট সরকারের দিনের ভোট রাতে অনুষ্ঠিত ছাড়া সবকটি জাতীয় নির্বাচনে নাটোরের 4টি আসনের মধ্যে 3টি ছিল বিএনপি দখলে। এক আসনটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গ থাকায় সেটি নিতে পারেনি বিএনপি। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 4টি আসন দখল নিতে চায় বিএনপি। তবে একাধিক বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে দলটি, আর সেই সুযোগ কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। 4টি আসনে জামাত জোটের নেই কোনো বিদ্রোহী প্রার্থী। নাটোর এক আসনে বিএনপির বর্ষিয়ান নেতা মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল পেয়েছেন দলের টিকিট, কিন্তু ছাড় দিতে নারাজ পুতুলের ভাই ডাক্তার ইয়াসিন আরশাদ রাজন। অনড় অবস্থানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিপিও। শক্ত অবস্থানে আছে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ। ওনারা যখন ভোট করছেন, ধানের শীষের বাইরে যখন কাউকে ভোট দেওয়ার জন্য ওনারা বলবেন, এটা আসলে সাধারণ মানুষ নিবেন, অ্যাকসেপ্ট করবে না। বিকজ যাদের হৃদয়ে ধানের শীষ আছে তারা কিন্তু এর বাইরে গিয়ে ধানের শীষের ভোটের বাইরে গিয়ে অন্যখানে ভোট দেওয়ার তাদের প্রশ্নই ওঠে না। যদি মানুষ নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পায়, এখানে আমার পক্ষে ভোটের বিপ্লব হবে ইনশাল্লাহ। জনগণ চাচ্ছে একটি পরিবর্তন এবং ন্যায় এবং ইনসাফের পরিবর্তন, সেটার জন্য আমরা শতভাগ বিশ্বাসী আছি ইনশাল্লাহ। নাটোর 2 আসনে হেভিওয়েট প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের ইউনুস আলী। নাটোর 3 আসনটি গত 17 বছর দখলে ছিল কারাবন্দী আওয়ামী লীগ নেতা জুনায়েদ আহমেদ পলকের। এবার বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আনোয়ারুল ইসলাম আনু। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। আমার মনে হয় ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, এগুলোতে আমরা বিপুল ভোটে বিজয়ী হব। বিশৃঙ্খলা যারা করছে, স্বতন্ত্র হিসেবে যারা দলের পক্ষে এখনো দাবি করছে, তারাই বিশৃঙ্খলা করছে। যদি প্রস্তুতিটা সঠিক হয় তাহলে ইনশাল্লাহ আমরা সুষ্ঠু একটা নির্বাচন, একটা সুন্দর নির্বাচনও পেতে পারি। নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে প্রশাসনকেই কিছুটা হচ্ছে যে গোয়েন্দা সংস্থার মানে শরণাপন্ন হতে হবে, যে আসলে কোথায় হুমকি হচ্ছে। আর নাটোর 4 আসনে বিএনপির আব্দুল আজিজের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের আব্দুল হাকিম। ভোটাররা বলছেন অতীতের মতো তারা আর ভুল করবেন না। যোগ্য ব্যক্তিকে দেখে আমরা তাকে মনে করেন যে ভোট দেব। প্রশাসনের লোকজন থাকবে, কেউ শয়তানি করে ভোট দিতে পারবে না, খুব সুন্দরভাবে ভোট হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে আসবেন, সেই আশা ভোটারদের। এনটিভি নিউজ ডেস্ক। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে সরে দাঁড়ালো চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। এককভাবে 300 আসনে নির্বাচন করার ঘোষণাও দেয়া হয়। এর মধ্যে 268টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে। বাকি 32 আসনে নীতি আদর্শের সঙ্গে মিল রয়েছে এমন প্রার্থীদের সমর্থন দেয়া হবে বলে জানান দলটির মুখপাত্র। তিনি জানান, 11 দলীয় ঐক্যের প্রধান দল জামায়াতে ইসলামীর শরিয়ার আলোকে দেশ পরিচালনা না করার ঘোষণা, নির্বাচনের পরে জাতীয় ঐক্যের সরকার গঠন এবং আসন বন্টন ঘিরে ইসলামী আন্দোলনকে অবজ্ঞা করার কারণে ইসলামী আন্দোলন 11 দলীয় জোট থেকে সরে দাঁড়িয়েছে। প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি, সেজন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। সরকারের দায়িত্ব হচ্ছে ভোট দিতে জনগণকে উৎসাহিত করা। বিশেষ কোনো দলের পক্ষে ভোট চাওয়া সরকারের উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম নাসিরাবাদ হাই স্কুলে শিশু সমাবেশে তিনি কথা বলেন। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না, সরকারের লোকজনের বলা উচিত না। সরকারের উচিত জনগণকে বলা ভোট দেওয়ার জন্য। ভোট বলতে ভোট, সব ব্যাপারে ভোট।
কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেবে, কথা বলবে, আবার একটাকে বাইরে রাখবে, এই ধরনের কথাবার্তা ভালো না। মানুষের মনে বিভিন্ন সন্দেহের উদ্রেক হয় এই ধরনের কথাবার্তা কেউ বললে। ওসমান হাদির বিচার না করলে বুঝে নেওয়া হবে সরকার নির্বাচন চায় না, এমন মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে নির্বাচন বানচাল হলে সরকারকে এর দায় নিতে হবে। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। এ সময় হাদি হত্যার বিচার দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। মিছিল পরবর্তী বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের 1 মাসেও হাদি হত্যার বিচার না হওয়ায় সরকারের সমালোচনা করেন। এ সময় তিনি হত্যার সাথে জড়িত মূল আসামির পাশাপাশি পরিকল্পনাকারী এবং সহায়তাকারীদেরও বিচারের দাবি জানান। জাবের বলেন, দেশে হাদি হত্যার বিচারের বিরোধিতা কেউ করলে আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে জনগণ। ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ইনকিলাব মঞ্চ জানায়, দেশ থেকে দিল্লির দাসদের বিদায় না করা পর্যন্ত আজাদির লড়াই চালিয়ে যাবেন তারা। তাহলে আমরা বুঝিয়ে বলি রাষ্ট্রীয় নির্বাচন চাই না, কিন্তু যদি আমাদেরকে বলা হয় আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে নির্বাচন বানচাল করবার জন্য যদি আজাদ ফলাইয়া দেব, আমাদের এই আজাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত শুধু দিল্লি নয়, দিল্লির দাসদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে না পারবো। হ্যাঁ ভোটের মাধ্যমেই স্বৈরাচারের অপশাসন এবং গত 16 বছরের খুনের রাজনীতির বিরুদ্ধে জনগণ রেড কার্ড দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের তিনি কথা বলেন। 12 ফেব্রুয়ারি ভুল করবেন না, তারা এসে হা ভোট দিবেন এবং হা ভোট দিয়ে তারা একটা রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে, রেড কার্ড দেখাবেন অপশাসনের বিরুদ্ধে। 16 বছরের যে গুম খুনের যে রাজনীতি হয়েছিল তার এগেনস্টে তারা হা ভোটটা দিচ্ছেন হচ্ছে যে সুশাসনের জন্য, দেশ যাতে এগিয়ে চলে, দেশের জন্য সত্যিকারের ডেমোক্রেসি যেন শিকড় গাড়তে পারে। পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ ইসলামের এক মহিমান্বিত রজনী। এটি ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। শবে মেরাজ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। এই রাতেই মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। ইসলামের ইতিহাস অনুযায়ী নবুয়াতের 10ম বছরে 621 খ্রিস্টাব্দে এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা শরীফ থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। কোরআনে বর্ণিত এই ঘটনাকে বলা হয় ইসরা। এরপর তিনি বুরাক নামের বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্বাকাশে গমন করে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেন। বেগম জিয়ার প্রয়াণ শুধু একজন ব্যক্তির মৃত্যু, সময় ও ইতিহাসের মৃত্যু হয়নি এমন মূল্যায়ন বিশিষ্ট নাগরিকদের। বেগম জিয়ার আদর্শ ধারণ করে জাতীয়তাবাদের পতাকাকে এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন তারা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় এসব বলেন তারা। স্মরণ সভায় সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। রাজনীতির এক ধ্রুবতারার নাম বেগম খালেদা জিয়া। মহিষী এই নারীর মহাপ্রস্থান হলেও তিনি থাকবেন মানুষের হৃদয়ে, জনগণের ভালোবাসায়। আমাদের সবার আপসীন অধ্যায়ের এক সমাপ্তি হয়েছে, কিন্তু ইতিহাসের পাতায় মৃত্যু হয়নি বেগম জিয়ার। তিনি এবং তার আদর্শ বেঁচে থাকবে মানুষের বিশালতার মধ্যে। এবং ঐতিহাসিক নাগরিক শোকসভায় তার কর্ম ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণে সমাজের বিশিষ্ট জনরা বলেন, বিশেষ কোনো বিশেষণে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই সাবেক এই প্রধানমন্ত্রীকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 100 বছরের ইতিহাসে একমাত্র 2 নেতা এবং নেত্রী যারা জনপ্রিয়তার শীর্ষে সারা জীবন অবস্থান করেছেন এবং যে জনপ্রিয়তা নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, সেই জনপ্রিয়তা নিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন। নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত এই শোক সভায় দলমতের ঊর্ধ্বে উঠে সবাই এসেছিলেন তার প্রতি শ্রদ্ধা জানাতে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মায়ের শোকসভায় সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমন্ত্রণ জানানো হয় বিদেশি কূটনীতিকদেরও। বক্তারা বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে বেগম খালেদা জিয়া শুধু সংগ্রামের পরতি বুনেননি, রাষ্ট্র পরিচালনায় রেখে গেছেন তার ক্যারিশমার ছাপ। She wanted that I become the chairman of the Public Service Commission, and this is how I became the chairman. She wanted that I become the vice chancellor of Dhaka University, এবং সেখানেও কিন্তু মেধাকে মেনে চলতেই, আমি যেন মেধাকে মেনে চলতে পারি সেটাই চেয়েছিলেন। That patience is hardly seen in many leaders. I have had other experiences and that did not happen. The second experience, she knew how to give questions. She used to give questions not for the rhetorical sense. She used to give questions to find out the robustness of your logic. আমার সৌভাগ্য যে একাধিকবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছে এবং উনি আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে যে কত মনে প্রাণে শ্রদ্ধা করতেন এবং হার সেন্স অফ টলারেন্স, হার সেন্স অফ অ্যাকসেপ্টিং ডাইভার্স ভিউজ, হার ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে, আমার মনে ওনার গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে। তিনি সত্যিকারের একজন দেশনেত্রী, তারই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে, যে কারণে আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। নিপীড়নের মুখে সবসময় নীরব থেকেছেন বেগম জিয়া। রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার অস্ত্র। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে কখনো বিচ্যুত হননি তিনি। একটা অদ্ভুত বিচার হয়েছিল, উদ্ভট বিচার। তো সেই বিচারে উনি এত শকড হয়েছিলেন, অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম যে নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। এত জঘন্য বিচার, আমি আইনের ছাত্র হিসেবে বলি, এত জঘন্য একটা বিচার হয়েছে। তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই? দ্বিতীয়ত হচ্ছে, রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন। বক্তারা বলেন, বেগম জিয়া যে আদর্শ রেখে গেছেন, জাতীয়তাবাদের সেই পতাকাকে বহন করে নিতে হবে বিএনপির নতুন নেতৃত্বকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শিগগিরই দলের উচ্চ পর্যায়ের মিটিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দেয়া 47 আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, দলীয় জোট গঠনের ক্ষেত্রে মিলেমিশে সমঝোতার আলোকেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো দলকে অসম্মানিত করা হয়নি। জানান, গেল 3 দিন ধরে ইসলামী আন্দোলনের সাথে আসন সমঝোতার বিষয়ে ধারাবাহিক আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তারা আসেনি। ভবিষ্যতে জামায়াত সরকার গঠন করলে জাতীয় সরকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। এটা জোটের নেতৃবৃন্দ বসবেন, আলোচনা করবেন। আমাদের একটা লিয়াজো কমিটি আছে, তো ওনারা আলোচনা করবেন পরবর্তী কি আমাদের করণীয়, সে সমস্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ওনারা দেবেন। যে প্রস্তাবটা আমরা দিয়েছি আলাপ আলোচনা করেই, এখানে আমরা কাউকে ছোট করিনি বা কাউকে মর্যাদা নিয়ে আমরা হানিকর কোনো বক্তব্য আমরা দেইনি। আমাদের প্রথম থেকে এটা নীতি ছিল যে আমরা কাউকে হার্ট করব না। যে যাই বলুন না কেন, আমরা আমাদের অবস্থান থেকে রাজনৈতিক সংস্কৃতিকে রক্ষা করব, সৌজন্যবোধ এবং শালীনতা রক্ষা করে আমরা কথা বলবো। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি এবং বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে পরবর্তী 3 বছর মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক 15 জানুয়ারি এই প্রজ্ঞাপনে সই করেন। জনস্বার্থে জারি করা এই আদেশে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকা বিসিবির সঙ্গে বৈঠক করতে আজ ভোর রাতে ঢাকায় আসছে আইসিসি প্রতিনিধি দল। আগামীকালের বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ভাবনা বিসিবির। অন্যদিকে জাতীয় দলের অধিনায়ক লিটন দাস বলেছেন, আপাতত বিশ্বকাপ নয়, বিপিএল নিয়ে ভাবছেন তিনি। কুশল ইয়াসিরের রিপোর্ট। একের পর এক চিঠি চালাচালির পর ভিডিও কনফারেন্স করেও টি-20 বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি, আইসিসি। ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চাওয়া বাংলাদেশের প্রস্তাবে সমাধানের জন্য এবার সশরীরে ঢাকায় পাঠানো হচ্ছে আইসিসির প্রতিনিধি। বিসিবির আশা এই বৈঠকের পরই যৌক্তিক সমাধান সামনে আসবে। ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। তো কালকে লেটস সি আউটকাম। আপনারাও আমরাও সবাই চাই যে কোনো মানে খেলাটা হোক, ক্রিকেট শুড গো আহেড। সো এটা সবার জন্যই ভালো। লেটস সি কালকে কি হয়। এদিকে টি-20 বিশ্বকাপে খেলা নিয়ে যখন ধোঁয়াশা কাটছে না, তখন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বললেন, আপাতত বিষয়টি নিয়ে তিনি ভাবছেন না। চলমান বিপিএলে নুরুল হাসান সোহানের বদলে রংপুর রাইডার্সের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটনকে। এই মুহূর্তে তো বিশ্বকাপের চিন্তা মাথায় নেই, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলতেছি, সম্পূর্ণ ডেডিকেশন এখানে আমার ফ্র্যাঞ্চাইজির জন্যই থাকবে। এবং তারা যখন উইলিংলি এই জিনিসটা চেয়েছে, আমি অবশ্যই অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি যখন এই জিনিসটা আপনার কাছে চায়, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার দায়িত্ব এটা গ্রহণ করার জন্য আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। বিপিএল এরই মধ্যে 3টি দল প্লে অফ নিশ্চিত করেছে। একটি ম্যাচ জিতলেই শেষ 4-এ চলে যাবে রংপুর। শনিবার দিনের প্রথম ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।